আজকের ৭১-এ চলছে খেলাযোগ। দর্শক, বিরতির আগে আমরা অনেকগুলো প্রতিবেদন দেখছিলাম যেখানে বাংলাদেশে এসে গেছে নতুন স্পিন বোলিং মেশিন। একই সাথে বিসিবি যুক্ত করেছেন রফিককে, বাংলাদেশের একজন লেজেন্ডারি স্পিনার। এবং সাকিব আল হাসানের গতকালকের একটা স্ট্যাটাস ঘিরে অনেক বেশি আলোচনা, এবং রিশাদ কেমন করছেন পিএসএলে, কেন তার ছন্দপতন হলো, সবকিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। হাসান মাহাদি, শুভ সকাল। অনেকদিন পরে ক্রিকেট নিয়ে আলোচনা শুরু করতে পারছি বলে ভালো লাগছে। আসলে সবকিছু বাদ দিয়ে আমরা আলোচনা শুরু করব যে নতুন একটা মেশিন আসছে, সবাই খুব আগ্রহ। নতুন জিনিস আসলে যেরকম হয়, যেমন বায়োস্কোপ দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ে, গতকাল এমনটাই হয়েছিল। এই মেশিনে আসলে কি কি করতে পারবে বা কি কি সুবিধা আমরা পাবো? বাংলাদেশে মেশিনটা প্রথম এসছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বা ওয়ার্ল্ড সার্কিটে এই মেশিনটা নতুন না। মেবি আরো ২০-২২ বছর আগে ইংল্যান্ড প্রথম ব্যবহার করেছিল, কারণ শেনওয়ান স্পিন খেলতে ইংলিশ ব্যাটারদের খুব কষ্ট হতো। দ্যাটস ওয়াই তারা এরকম একটা মেশিন বানিয়ে নিয়েছিল। এটা তিনটা কাজ হয়, লেগ স্পিন হয়, অফ স্পিন হয়, বা স্ট্রেটনার বা ফ্লিপার, যে সোজা করে বলটা যায়, বা টপ স্পিন যেটাই বলি আমরা, যেই নামেই ডাকি ওরকম হয়। তো এটাকে আপনি বাঁহাতি ডান হাতির জন্য এটা মানে পজিশন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। এই ধরনের বোলিং মেশিন আমরা ২০-২২ বছর পিছিয়ে আছি, বাট ওয়ার্ল্ড ওয়াইড আগে থেকে ইন্ট্রোডিউস হয়ে গেছে। তবে আমাদের সাবকন্টিনেন্টে এই বোলিং মেশিন খুব একটা ইউজ করেছে বা খুব একটা ইউজ হয়েছে সেটা হয় নাই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে কিনে এনেছে, অর্ডারটা করেছিল আরো আগে, যেহেতু শিপমেন্ট হয়েছে জাহাজে, যে কারণে দেরি হয়েছে এরকম একটা কথা আমি শুনেছি। বাট ওভারঅল মেশিনটা দেখতে আমার কাছে কিন্তু কিউট লেগেছে, সুন্দর মেশিন। এখন হয়েছে কি, ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের বা ব্যাটারদের যদি অবস্থা আপনি দেখবেন যে কোয়ালিটি পেসার এগেইনস্টে তো আমরা একদম জন্ম থেকেই জ্বলছি। আমরা কি কোয়ালিটি স্পিনের এগেইনস্টে আমরা বলি যে আমরা স্পিন ভালো খেলি, আমরা স্পিনের এগেইনস্টে ভালো দল, বাট কোয়ালিটি স্পিন আমরা কিন্তু ধসে যাই। আপনি আফগানিস্তানের কাছে ২০২৫-এর অক্টোবরের দিকে আমরা যে সিরিজটা খেলেছি, ৩-০-তে আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। সেখানে স্পিনের এগেইনস্টে আমাদের এভারেজ ১৮ সামান্য উপরে হবে। আবার আমরা এক ম্যাচে ৯৩ রানে অল আউট হয়েছি, এক ম্যাচে ১০৯ রানে অল আউট হয়েছি, কারণ রাশিদ, মুজিব এবং গজনফারের স্পিনের এগেইনস্টে আমরা জাস্ট খাবি খেয়েছি। আপনি রিসেন্ট জাস্ট এক বছর আগের হিস্ট্রিটা যদি টান দেন, দেখবেন যে স্পিনের এগেইনস্টে আমাদের ব্যাটাররা অলওয়েজ কিন্তু স্ট্রাগল করেছে এগেনস্ট কোয়ালিটি স্পিন। এখন আপনি আয়ারল্যান্ডের এগেনস্টে কত ভালো স্পিন খেলেছেন ম্যাটার করে না, কারণ আয়ারল্যান্ডের স্পিন মানে ওদের ব্যাটাররাও খেলতে পারে না, ওরা কিন্তু খুব টপ নচ স্পিনার প্রডিউসও করে না। সো এই জায়গা থেকে চিন্তা করতে গেলে ডেফিনেটলি আমরা কোয়ালিটি স্পিনের এগেনস্টে যেইভাবে স্ট্রাগল করি, সেই হিসেব করতে গেলে আমার কাছে মনে হয় যে না, বোলিং মেশিনটা ভালো, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম লেজেন্ডারি লেগ স্পিন বোলার মানে আমাদের লেফট আর্ম অর্থোডক্স মোহাম্মদ রফিককে ফাইনালি বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে ইনক্লুড করা হয়েছে। আরেকজন লেজেন্ডারি তো আমাদের স্পিন বোলিং কোচ আছেন, মুশতাক আহমেদ। সো আমার কাছে মনে হয় যে মুশতাক নিজে করতেন হচ্ছে রিস্ট, মানে তিনি করতেন লেগ স্পিন, এবং একজন আপনি সাথে লেফট আর্ম অর্থোডক্স নিয়েছেন, ভ্যারাইটি বাড়লো। মোহাম্মদ রফিকের এক্সপিরিয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট, এবং দেখেন ৩৩টার মতন টেস্ট তিনি খেলেছেন, ১০০টা উইকেট, ১২৫ ওয়ানডেতে ১২৫টা উইকেট। এবং রফিক ভাই যখন খেলেছেন তখন বাংলাদেশ যদি ২ ইনিংসে বোলিং করতে পারতো, বাংলাদেশ তো তখন শুধু ইনিংস মার্জিনে হারতো, তাহলে ওনার ১০০ উইকেট তো অনেক আগে হতো। এই মুহূর্তে ওনার উইকেট মেবি ২০০-২২০ হতে পারতো। আমরা কি তাকে একটু বেশি, আপনি তো নিজেই বললেন আসলে যে অবশেষে তাকে আমরা যুক্ত করলাম, এতদিন পরে যুক্ত হলো, সেজন্য আসলে ভালোই লাগলো। তার কাজের জায়গাটা আসলে কি দেখছেন? আপাতত বলা হচ্ছে তিনি আসলে শুধু জাতীয় দল না, সব জায়গাতেই তিনি কাজ করবেন, এবং তার কথা শুনছিলাম তিনি বলছেন এখন তার কোনো ডিমান্ড নেই, তাকে যেখানে বলবে তিনি সেখানেই কাজ করবেন। এই যে সদিচ্ছাটা বা তার যে কাজ করার ইচ্ছে, সেটা আমরা সবসময় দেখি, তার সাথে কথা বললেই আমরা জানতে পারি। তাকে আমরা আসলে কিভাবে ইউটিলাইজ করতে পারি? রফিক ভাইকে আপনি সবভাবে ইউটিলাইজ করতে পারেন। তিনি ক্লাব ক্রিকেটে কোচিং করিয়েছেন, বিপিএল এর টিম রংপুর রাইডার্সকে তিনি স্পিন বোলিং কোচ হিসেবে কোচিং করিয়েছেন, তাদের ইউনিটের সাথে আছেন দুটা সিজনে। এবং মোহাম্মদ রফিক সাচ আ ক্রিকেটার, আপনি দেখবেন যে উনি ওনার সব সময় সেরাটাই দিবেন। আপনি যে বলছেন না যে উনি যে কোনো ফরম্যাটে কাজ করতে চান, যে কোনো দলের সাথে, সেটা হোক বয়স ভিত্তিক, হোক এইচপি, হোক টাইগার্স, হোক ন্যাশনাল টিম, তার এক্সপিরিয়েন্স অলওয়েজ দলকে সমৃদ্ধ করবে, সেটা একটা বড় ব্যাপার। আর মোহাম্মদ রফিক এমন, মানে উনি একটা মানে ব্রেভ হার্ট মানুষ। উনি ওনার আপনি তো জানেনই 1997-এ বাংলাদেশ দল আইসিসি জিতে আসার পরে গভর্নমেন্ট থেকে একটা প্লট দেওয়া হয়েছিল, সেই প্লটটা উনি দান করে দিয়েছিলেন। সো সাচ কাইন্ড অফ মানুষ
যার কাছে আসলে সব সময় টাকা পয়সা এত কিছু মুখ্য না। তাকে আমরা দেখি তিনি সবসময় আসলে ক্রিকেটের সাথে কাজ করতে চান। Exactly, এতদিন বিসিবিতে ডাক পাননি, কিন্তু নিজ উদ্যোগে তিনি সব সময় কাজ করছেন, সেটা আমরা দেখি যে, এবং আমরা সবসময় হতাশা প্রকাশ করতাম যে তাকে কেন আমরা বাইরে রেখেছি, কেন আসলে কাজ করতে পারতাম, মানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বুঝতো তার ব্যাপারটা, কিন্তু জাতীয় দল হয়তো ওইটা আমরা দেরি করে বুঝেছি। মোহাম্মদ রফিককে স্পিন বোলিং কোচ হিসেবে অনেক পরে ইনক্লুড করা হয়েছে, এবং আসলে কি আমাদের দেশের ধারণাতে স্পিন বোলিং কোচ যে একজন আলাদা কোচ আছে, যেহেতু আমরা বলি যে আমরা সাবকন্টিনেন্টের টিম, আমরা এগেনস্ট দ্য স্পিন খুব ভালো, হ্যাঁ ইন্ডিয়া ভালো, শ্রীলঙ্কাও ভালো, পাকিস্তান এবং আমরা এখন ইকুয়ালি খারাপ। আমরা এবং পাকিস্তান আমরা সব জায়গাতেই আসলে একই জায়গাতেই চলছি। আমরা স্পিন নিয়ে কথা বলছি, অন্যদিকে বাংলাদেশের অন্যতম সেরা লেগ স্পিনার রিশাদ হোসেন, যাকে আসলে বলা হয় ফ্র্যাঞ্চাইজি লিগের এখন হট কেক, বিগ ব্যাশে এত দুর্দান্ত খেলে আসলেন, পিএসএল এ তার কি হলো আসলে? পিএসএল এ তার কি হলো, এটা একটু খারাপ সময় যাচ্ছে পিএসএল এ। ফার্স্ট অফ অল বিগ ব্যাশে রিশাদ খুব ভালো খেলেছে। বিগ ব্যাশের উইকেট আপনি দেখবেন অনেকটা স্পোর্টিং উইকেট। হ্যাঁ, আমরা বলছি যে অস্ট্রেলিয়ান কন্ডিশন, সেখানে স্পিনাররা খুব একটা ভালো করে না, কিন্তু অস্ট্রেলিয়া তো পৃথিবীর সবচাইতে টপ নচ স্পিনার প্রডিউস করেছে, স্পেশালি লেগ স্পিন। আপনি যদি শেনওয়ানের দিকে তাকান, শেনওয়ান তো মানে লেজেন্ডারি, ইতিহাসের সেরা, তার সাথে কোনো কিছু তুলনা হয় না। কিন্তু শেনওয়ানের কারণে ওই সময়টাতে যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে খেলতে পারেন না ন্যাশনাল টিমে, তার নাম হচ্ছে স্টুয়ার্ট ম্যাকগিল। ম্যাকগিল ওয়াজ টপ নচ, আউটস্ট্যান্ডিং, ফেনোমেনন, বাট তিনি তো তার ক্যারিয়ারটাকে বড় করতে পারেন না শুধু শেনওয়ান ওইখানে জন্মেছিলেন বলে বা ওই সময়টাতে খেলতেন বলে। তো বিগ ব্যাশের রিশাদ যত ভালো করেছেন, আমাদের বিগ ব্যাশ খেলে এসেও আমাদের ঘরোয়া মানে আমাদের ন্যাশনাল টিম ক্রিকেটে তিনি ভালো করেছেন। পিএসএল এ একটু খারাপ করছেন, প্রত্যেকটা ম্যাচে আসলে বেশ খরুচে, উইকেট পাচ্ছেন না, লাইন লেংথের জায়গা থেকে একটু গড়বড় হচ্ছে। পিএসএল এর উইকেটটাও অনেকটা ফ্ল্যাট থাকে, পাকিস্তানের উইকেট আমরা খুব ভালো করে জানি, সেখানে স্পিনার পেসারদের জন্য কিছুই থাকে না বেসিকলি। সো তারপরে উইকেটে সবসময় সবকিছু থাকবে না। আপনি শেনওয়ানের জন্য উইকেট ডাজন্ট ম্যাটার ছিল তার কোয়ালিটি। সো রিশাদের একটু খারাপ সময় যাচ্ছে। আমি হোপফুলি যে খুব তাড়াতাড়ি তিনি কামব্যাক করবেন, তিনি জানেন হাউ টু কামব্যাক। এবং রিশাদকে নিয়ে একটা কথা অনেকে আগে আমি সবসময় বলতাম যে ইজ আ ভেরি গুড অলরাউন্ডার। যখন আপনি বোলিংয়ে কিছু করতে পারছেন না, ব্যাটে কন্ট্রিবিউট করেন কোনো না কোনো দিক দিয়ে, আপনার যেহেতু ফ্র্যাঞ্চাইজ টিম টাকা দিয়ে কেনে, তো তাকে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন। আবার যখন ন্যাশনাল সার্ভিসে থাকছেন তখনও সেই জিনিসটাকে ব্যালেন্স করেন। সাকিব আল হাসানকে দেখবেন, সাকিবকে নিয়ে মনে কথাও বলবেন। সাকিব আল হাসান যেদিন বোলিংয়ে পারেন নাই সেদিন ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছেন, যখন ব্যাটিংয়ে পারেন নাই তখন আবার বোলিং দিয়ে পুষিয়ে দিয়েছেন। সো একজন মানে ট্রু অলরাউন্ডারের সুবিধাটাই হচ্ছে এই জায়গায়। নিশ্চয়ই। এবং বাংলাদেশের এরপরে তো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে, তার আগে বোধহয় একটা ম্যাচ পাবে রিশাদ, সেই ম্যাচে আবার তিনি থাকবেন কিনা সেটা নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছে। এটার কোনো প্রভাব কি পড়বে ন্যাশনাল টিমে? মনে হয় না, পড়ার কথা না, প্রফেশনাল ক্রিকেটে আসলে পড়ার কথা না। আমরা তাহলে মোস্ট প্রফেশনাল ক্রিকেটার যাকে আমরা আসলে সবসময় বলি, সেই সাকিব আল হাসানকে নিয়ে একটু আলোচনা করি। সাকিব আল হাসান আবার যে আপনি বলেছেন না মোস্ট প্রফেশনাল, ইজ ইট, মানে প্রশ্নটা আমি রাখতে চাই, মোস্ট প্রফেশনাল না, উনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক এবং ট্যালেন্টেড, এইটা ঠিক, কিন্তু মোস্ট প্রফেশনাল ক্রিকেটার হলে ধরেন অদ্ভুত অঙ্গভঙ্গির কারণে কখনো নিষিদ্ধ হতেন না, কখনো আইসিসির মানে বেটিং এর ইতিহাস সেই জায়গায় তিনি নিষিদ্ধ হইতেন না আইসিসি থেকে। সো মোস্ট প্রফেশনাল কথাটা আমার কাছে মনে হয় ঠিক না, কিন্তু উনি সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে বড় তারকা, সবচেয়ে ট্যালেন্টেড, আমার কোনো ডাউট নেই, কিন্তু প্রফেশনাল বলার ব্যাপারে আমার আপত্তি আছে। ঠিক আছে, আমিও মেনে নিলাম যে তিনি আসলে প্রফেশনাল ছিলেন না, সেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যে তিনি যে ধরনের আচরণ করতেন সেগুলো আসলে হয়তো ঠিকঠাক ক্রিকেটীয় সুলভ নয়। গতকালকে তিনি আবার আলোচনায় উঠে এসেছেন। তিনি প্রথমে একটা দৈনিকে তার আমরা দেখলাম যে তিনি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে সবসময় তো সাকিব আল হাসানের এখন যতটা না তিনি পারফর্মার, সাকিবকে তো আমরা ভুলেই গেছি, এখন আসলে পলিটিশিয়ান সাকিবকে নিয়ে বেশি আলোচনা, এবং তার পলিটিক্স নিয়ে তার যে ভাবনা সেটাকে ঘিরে অনেক বেশি আলোচনা, এবং তিনি দিনভর হয়তো সেগুলো দেখেছেন, তারপর তিনি নিজে একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই মুহূর্তে ক্রিকেটই তার কাছে সবচেয়ে বেশি, দেশে ফেরাটা তার সব থেকে বড় প্রায়োরিটি। মানে কি মনে হয় এই সাকিব আল হাসানকেও তো একটু আননোনি, মানে আমরা একসময় বলতাম যে সমালোচনা সাকিবকে ছুঁতে পারে না, কিন্তু এখন তো ছুঁয়েও ফেলেছে। কপিল শর্মা এবং সুনীল গ্রোভারের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, এটা জানেন, আপনার তো জানার কথা। তো কেন হয়েছিল? কপিল শর্মা কোনো একটা সময় রাতের একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে টুইটারে বা এক্স হ্যান্ডেলে বা ফেসবুকে যা লেখেন সেটা তার নিয়ন্ত্রণে থাকে না, অনেক কথাই লিখে ফেলেন, সত্য মিথ্যা হয়ে যায়, মানে ওই যে ফ্রুটিকা খাওয়ার মতন অনেক কিছু সত্য হয়ে যায় আর কি। তো সাকিব আল হাসান সে পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন, তিনি যা বলেছেন
এটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার এবং তিনি যে কথাটা বলেছেন এই মুহূর্তে তো ক্রিকেটে তিনি নাই, তো ক্রিকেটে মনোযোগ দিয়ে তার পরবর্তী সময়টাতে তিনি মানে সর্বোচ্চ প্রাধান্য দিতে চান, পলিটিক্স করতে চান। যেই দলের পলিটিক্স তিনি করেছেন সেই দল এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ বলবো না, তার কার্যক্রম স্থগিত আছে। পরবর্তীতে যদি আবার সেই কার্যক্রম ওপেন হয়, সাকিব আল হাসান সেই রাজনীতি করতে চান। পরবর্তীতে দেখেছেন যে কথাটা বলে কি ফেসে গেলাম, বাংলাদেশে আসার তো একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ক্রিকেট বোর্ডের অনেক পরিচালকরা বলছিলেন, সরকার এই ব্যাপারে সম্ভবত কিছুটা উদার নীতি গ্রহণ করেছেন, যদিও মনে হয় না এত সহজ হবে বাংলাদেশে চলে আসাটা। তারপরেও সরকার মানে ইন্টারিম গভর্নমেন্টের মতন তো তার একদম জিহাদি অবস্থায় নাই যে না আসতেই পারবে না, আসতে তো উনি পারবেন। সবকিছু মিলিয়ে এখন মনে হয়েছে আল্লাহ এটা একটু বাড়াবাড়ি করে ফেললাম কি না, একটু বেশি বেশি হয়ে গেল না। যখন আবার একটু হুঁশ ফিরেছে তখন সেটাকে মেকআপ করার চেষ্টা করেছেন। আমার কাছে মনে হয় যে উনি এখন এমন একটা পার্সোনালিটি, যখন যা বলেন মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, বলে ফেলেছি তারপর আবার পরিবর্তন করলাম। মানুষও এগুলা নিয়ে কম মজা নেয় না, কম ট্রল করে না। তার পক্ষে বিপক্ষে দুই ধরনের মানুষই আছে বাংলাদেশে, তার ফ্যান ফলোয়ার যেমন আছে, আবার তার কট্টর তাকে অপছন্দ করে এরকম মানুষের সংখ্যাও কম না। সো আমরা সোশ্যাল মিডিয়াতে সেই মজা দেখি এবং আমরা দুই চারটা কথা বলি, এরকম টক শোতে সকালবেলা আপনি আমাদেরকে ডাকবেন, কথা বলবো, মজাই তো। কথা বলবো, কিন্তু সব কথার শেষ কথা বা একটাই কথা, সাকিবকে আদৌ দেশে ফিরতে পারবেন? যাদের উপর তিনি ভরসা করেছেন বা যে বোর্ডের উপর তিনি ভরসা কিছুটা হলেও করেছিলেন এবং তিনি বলেছেন বিসিবির সাথে তার যোগাযোগ হচ্ছে, সম্ভব? বর্তমান যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এক্স ন্যাশনাল ফুটবল ক্যাপ্টেন, উনি কি কোনোদিন বলেছেন যে সাকিব আল হাসান আসতে পারবেন না? উনিই তো বলেছেন যে সাকিব আল হাসান আসতে পারবেন। মানে সাকিব আল হাসান এই দেশে আসতে পারবেন না কেন? মানে এই দেশ কেন তার জন্য নিষিদ্ধ হবে? এই দেশে তো ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও ফিরিয়ে আনতে চায়, এনে বিচার হবে। সাকিব আল হাসানের এগেনস্টে যদি কোনো ধরনের মামলা থাকে, তার বিপক্ষে যে ধরনের অভিযোগ আছে সেটা দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটার ব্যবস্থা হবে। সেটা ঠিক আছে, মানে নিষিদ্ধ না, কিন্তু নিরাপদ তো ফিল করছেন না বলেই তো তাকে একবার তাকে ফিরে যেতে হয়েছিল। নিরাপদ কেন ফিল করবেন না? যখন আপনি এই দেশে আসতে চান নাই তখন এই দেশে মব কালচার ছিল। মানে মব তো জাস্টিস হয় না, মানুষ বলতো মব জাস্টিস, মবের কোনো জাস্টিস নাই, ওইটা মব কালচার। সেই কালচারে আসতে পারে নাই, সেটা আমারও তো ভয় লাগতো ভাই, রাস্তায় কোন জায়গায় একটা সিন্ডিকেট করে আমাকে পিটিয়ে মেরে ফেলবে। সেই জায়গা থেকে তো ডেফিনেটলি বাংলাদেশ এখন আর ওইখানে নেই। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আছে এবং এই গভর্নমেন্ট তার 31 দফা যে ম্যানিফেস্টো দিয়ে এসছে, যেভাবে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এসছে, চেষ্টাও তো করছে। আমরা তো সেই চেষ্টাটা দেখছি এই গভর্নমেন্টের কাছ থেকে। ইনিশিয়েটিভটা বোধহয় তাহলে সাকিব আল হাসানকে নিতে হবে, তিনি আসলে আসতে হবে। আমি কি ইনিশিয়েটিভ নিতে পারবো? আপনি নিতে পারবেন? উনি বাংলাদেশে আসতে চাইলে ওনাকেই নিতে হবে। বাংলাদেশের প্রচলিত আইন যদি থাকে সেটাকে ওনাকে ফেস করতে হবে। সেই সাহস আপনি যদি না দেখান তাহলে হবে না। যে সাহস তিনি আসলে দিনের পর দিন 22 গজে দেখিয়েছেন, সেটা আসলে তার ব্যক্তিগত জীবনেও দেখাতে পারবেন, তবে না তিনি আসলে দেশের মানুষের জন্য যে কাজ করতে চাচ্ছেন, এত ইচ্ছা, সেটা আসলে লোকে বুঝতে পারবে। দেখা যাক আসলে কি হয়। সাকিব আল হাসান আসলে নিশ্চয়ই তার যে একটা উইশ যে দেশের জার্সিতে তিনি রিটায়ারমেন্টে যেতে চান, সেটা ডেফিনেটলি আমরাও এরকম একটা দৃশ্য দেখতে চাই। দেখা যাক কি হয়, নিশ্চয়ই আলোচনা তো আমরা করবোই। হাসান মাহাদি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেটে, আমাদের সাথে এই আলোচনা এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক হাসান মাহাদি। আর এই ছিল এখনকার খেলা জগতের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।